দিনভর ঘটে চলেছে অসংখ্য ঘটনা। যে ঘটনাটি আজ আলোচনায় সেটি কি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটা আমরা জানি? খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর জানতে চাই না, জানতে চাই এর ভেতরে সত্যটাও। এমন অনেক গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে, সাথে আছি আমি মীরা হাসান। আর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তাদের মতামত জানাতে এবং বিশ্লেষণ করতে জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আশরাফ কায়সার। জনাব আশরাফ কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ। এই রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, নিশ্চয়ই বিশ্লেষণ জানাবেন। এবং একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, কেমন আছেন? অনেকদিন পর চ্যানেল ওয়ান যেহেতু ফেরত এসেছে, আমরা মনে হয় ভালো আছি সেই জায়গা থেকে। নিশ্চয়ই আজকে রাতেও আপনাদের বিশ্লেষণ শুনবো। আর আমরা এই আলোচনায় চেষ্টা করব নানান পর্যায়ে নানান অতিথিকে যুক্ত করে নিতে, জানবো তাদের বিশ্লেষণ। আজ আমরা আমাদের যে নির্বাচিত খবরটিকে নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের ভবনগুলোতে এমপিদের জন্য উন্নত মানের ওয়াশরুম এবং আসবাব সজ্জিত একটি করে পরিদর্শন কক্ষ স্থাপন করা হবে, যেখানে বসে সংসদ সদস্যরা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও কার্যক্রম পরিচালনা করবেন। এই সিদ্ধান্তটিকে অবশ্য বিশেষজ্ঞরা অনাকাঙ্ক্ষিত বলছেন। চলুন আজকের নির্বাচিত খবরটি দেখে আসি। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জাতীয় প্রেস ক্লাবে স্থানীয় সরকার বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় মূল প্রবন্ধে স্থানীয় সরকারের সমালোচনা করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, স্থানীয় সরকারের যত আইন করা হয়েছে সবগুলো সংবিধানে একটি অপরটির সাথে সাংঘর্ষিক। এছাড়া এমপিদের উপজেলায় বসার জায়গা তৈরি হলে এটি মাধ্যমে ত্রিমুখী সংঘর্ষ তৈরি হবে বলেও জানান তিনি। এই যে সরকারের যে সিদ্ধান্ত যে বসার জায়গা করে দেওয়া, তার মানে একটা পরিদর্শন কক্ষ তৈরি করে দেওয়া, এটা একটা যে অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত। কারণ এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ওখানে যদি তাদেরকে বসতে দেওয়া হয় তাহলে এই দ্বন্দ্বটা আরো চরম আকার ধারণ করবে। এদিকে নাগরিক কোয়ালিশনের সহ সমন্বয়ক ফাহিম মাসরুর এমপিদের উপজেলা পরিষদে বসার জায়গা দেওয়ার সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবি জানান। এফটিপিটি সিস্টেম যতদিন পর্যন্ত আছে পুরোপুরি, ততদিন পর্যন্ত আমরা আসলে এই যে সমস্যাটা, যে স্থানীয় সরকারের ক্ষমতায়নের ব্যাপারটা আমরা আসলে সলভ করতে পারবো না। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান জানান, স্থানীয় সরকারের বিষয়ে সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। উপজেলা পরিষদে এমপির একটি কক্ষ বরাদ্দের নিয়ে কিন্তু সরকারি দল বিরোধী দলের মধ্যে কোনো মতানৈক্য হয়নি। তিনি মনে করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে ভালো হতো। এছাড়া স্থানীয় সরকার শক্তিশালী হওয়া জরুরি বলেও জানান তিনি। উপজেলা পরিষদে সঞ্জিদা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমরা প্রতিবেদনটি দেখার আগে একটু বলে নিতে চাই, মূলত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম যখন সংসদে এই তথ্যটি জানান তখনই আসলে বিশেষজ্ঞ থেকে তৃণমূলে এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা হতে থাকে। এই নিয়ে বিস্তারিত জানতে বা এই বিষয়ে আরও কিছু তথ্য পেতে আমরা চেষ্টা করব সুজনের কেউ একজনকে আমাদের এই আলোচনায় যোগ করে নিতে। তবে শুরুতে আশরাফ কায়সার, আপনার কাছে যেই প্রশ্নটির মধ্য দিয়ে এই আলোচনায় ঢুকে যেতে চাই, প্রথম প্রশ্নটি হচ্ছে যে সিদ্ধান্তটা আসলে কেমন? যখন জানা কথা যে এটার মধ্য দিয়ে এক ধরনের সংকট তৈরি হতে পারে, তারপরেও কেন সরকারগুলো এই ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হয় না? এই সিদ্ধান্তটি বেশ খারাপ এবং আপনি এই সিদ্ধান্তটি সংবিধানের সাথেও সাংঘর্ষিক। কেননা এই জন্য সংবিধানের কথাটা বললাম যে বিএনপি ইদানিং খুব সংবিধানের কথা বলে, কিন্তু আমাদের সংবিধান বলেছে নির্বাচিত স্থানীয় সরকার স্বাধীনভাবে কাজ করবে। এখন প্রথম কথা আপনি খেয়াল করে দেখবেন যে নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক হয়নি এবং আপনার অনির্বাচিত ব্যক্তিবর্গকে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের একটা অংশ হচ্ছে যে এমপিরা আইন প্রণেতা হবেন, এমপিরা উন্নয়ন সহযোগী হয়ে উঠবেন না। আপনি জানেন যে এই কাবিখা উন্নয়ন করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করতে গেলেই সেখানে তাদের দুর্নীতির সুযোগ তৈরি হয় এবং তারা সবাই সেই সুযোগে অংশগ্রহণ করতে ভালো ফিল করেন এবং তাতে করে তাদের যে আইনসভার দায়িত্ব সেই জায়গাটিতে তারা মনোযোগ দিতে পারেন না। এবং যেই কারণে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি নাগরিকই, প্রায়
এমপি হতে চায়, মন্ত্রী হতে চায় এবং এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চায়। আপনি যদি এই সিদ্ধান্তটি সুশাসনের সাথে সাংঘর্ষিক, কেননা এই সিদ্ধান্তে আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপরে আরেকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে পাশাপাশি বসিয়ে কনফ্লিক্ট তৈরি করার একটি চেষ্টা করছেন। দেখুন, কেন্দ্রীয় সরকার বা তার মন্ত্রীবর্গ বা তার সংসদ সদস্যরা তারা সবসময় চেষ্টা করে স্থানীয় উন্নয়নের অংশীদার তারা হতে পারেন কিনা। আপনি দেখুন, যেই কক্ষটির কথা বলা হচ্ছে, আমি এই কক্ষে বসে একজন এমপি করবেন কি? আপনি জাস্ট দৃশ্যটা চিন্তা করুন। তিনি খোঁজ খবর নেবেন উন্নয়ন কাজ কি হচ্ছে, তিনি খোঁজ খবর নেবেন থোক বরাদ্দ কোথায় এসছে, তিনি খোঁজ খবর নেবেন খাল কাটা কিংবা রাস্তাঘাট নির্মাণের। এটি কি তার কাজ? এটিও অ্যাবসলিউটলি তার কাজ না। আর তাকে ওখানে গিয়ে রেস্ট নিতে হবে কেন? তার নিশ্চিতভাবে সংসদ ভবন আছে, এমপি হোস্টেল আছে, তার কর্মক্ষেত্র আছে, তার নিজস্ব কাজের জায়গাও হয়তো থাকতে পারে। কাজেই এই আমরা যতটুকু শাসনতন্ত্র বুঝি এবং দেশ পরিচালনার পদ্ধতি বুঝি, তাতে করে আপনি স্থানীয় সরকার পর্যায়ে একজন পার্লামেন্ট সদস্যকে বসার জায়গা করে দেওয়া এটি অত্যন্ত খারাপ সিদ্ধান্ত। এবং তাতে করে স্থানীয় সরকার যে নিজের থেকে দায়িত্ব পালন করা এবং দিনে দিনে শক্তিশালী হয়ে ওঠা। দেখুন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেন জরুরি? এই জন্য জরুরি যাতে একজনের হাতে অনেক দুর্নীতি অপকর্ম করার সুযোগ না থাকে। আমাদের বর্তমান যে কাঠামো, তাতে ব্যক্তির পরিবর্তন হয়, সিস্টেম রিমেন্স দ্য সেম, ফলে সে একই খারাপ কাজ করতে পারে। আমাদের এই যে 5ই আগস্টে কিন্তু বারবার বলা হয়েছিল যে আমরা রাষ্ট্রের সংস্কার চাই, আমরা শাসনতন্ত্রের সংস্কার চাই, যাতে করে স্থানীয় সরকারে আপনার এই নির্বাচিত জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করতে না পারেন। এটি অত্যন্ত পুরনো দাবি। আপনার ধারণা হচ্ছে যে ওখানে আরেক ধরনের ক্ষমতার বলয় তৈরি হয়ে যেতে পারে। যাই হোক, এই বিষয় নিয়ে বিশ্লেষণ করবো। আমি বরং একটু প্রথমেই ডক্টর স্নিগ্ধারও একটু বিশ্লেষণটা শুনে নেই। ডক্টর স্নিগ্ধা, আপনার কি মনে হয় যে আসলে এমপিরা আসলে স্থানীয় সরকারে ভাগ বসাতে চায়, বিষয়টা এরকম? বিষয়টা কি, এমপিরা স্থানীয় সরকারের ভাগ বসাতে থাকে চাওয়ার থেকেও ব্যাপারটা হয়েছে যে আসলে এই দেশের মানুষ এমপি হয় কেন? এই দেশের মানুষ এমপি হয় হচ্ছে, এমপি হলে পরে আপনার এটা একটা ইনভেস্টমেন্ট। এমপি হওয়ার জন্য মানুষের পয়সা লাগে। আপনি এরকম অনেকই দেখবেন নির্বাচনের আগে। হ্যাঁ, মনে করেন ইনভেস্টমেন্ট যদি হয় 10 কোটি টাকা, লক্ষ্য থাকে 100 কোটি টাকা তোলা। মানে কথার কথা বোঝানোর জন্য বলছি। এইরকম একটা প্রক্রিয়াতে যখন আপনি এমপি হন, সংকটটা তো ওখান থেকে শুরু হয়, বুঝছেন? কারণ এমপি হচ্ছে যে এখানে যে একটা এখানে অনেকগুলো রিজন আছে। যেমন মনে করেন আপনি একটা মানুষ, আমি আপনার এই প্রশ্নটাও করি, একটা মানুষ সারাদিন জনগণের সেবা করবে, তার কোনো পয়সা নেই। ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওকে, তাহলে রাজনীতি আসলে কি? রাজনীতিতে আপনার এগুলোকে পরিষ্কার হতে হবে। পৃথিবীর বহু দেশে আপনি যখন করেন, আপনি কিন্তু পেইড, মানে আপনি কিন্তু বেতনের মতো সেখানে একটা পয়সা পান। এখানে যেই আপনি একবার চিন্তা করেন, আপনার যে একটা স্থানীয় যে হবে বা যেই হবে, তিনি আপনাকে 24 ঘন্টা ওর যত ব্যবস্থা আছে সেগুলো নিয়ে কথা বলবে, কিন্তু তার কোনো সোর্স অফ ইনকাম থাকতে পারবে না। কিন্তু রাজনীতিবিদ যারা আছেন, এমপি হন, তাদের তো বেতন ভাতা আছে, একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট আছে। সেটা হচ্ছে এমপি হওয়ার পরে, আমি আগের গল্পটা বলছি আর কি। তার আগে আপনাকে ডিফাইন হওয়া দরকার। এক্স্যাক্টলি। মানে আপনি আমাকে এটা বুঝায় বলেন যে একটা মানুষ যে বা যারা আপনার তৃণমূল হোক, ছাত্র রাজনীতি করুক, সে তো রাজনীতি করছে, রাইট? এবং আপনি এমন অনেক মানুষ পাবেন যে 24 আওয়ার রাজনীতি করছে, এমপি হয়নি, এরকম রাজনীতিবিদ নাই, নাম করা রাজনীতিবিদ নাই, যারা এমপি না কিন্তু কোনো দলের খুব গুরুত্বপূর্ণ। তাদের সোর্স অফ ইনকাম কি? এই বিষয়গুলোকে আগে পরিষ্কার করতে হবে। এবং আমি তো মনে করি এটা যতক্ষণ আপনি পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই এমপি হলে আমি কি পাবো বা স্থানীয় সরকারের ওখানে গেলে আমি কি পাবো, এই লালসা থেকে আপনি সরাতে পারবেন না। তো কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নিজস্ব ভবিষ্যৎ আছে, পরিবার আছে, পয়সা অর্থ সংকটের বিষয় আছে। এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো চলমান থাকবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে দেয়া প্রয়োজন কি দেয়া প্রয়োজন না, আমি মনে করি রাষ্ট্রীয় আপনি পরিদর্শনের জন্য একটা জায়গায় আপনি বসে থাকবেন, আর বিভিন্ন মানুষজন এসে আপনাকে দেখা সাক্ষাৎ করবে। আমাদের কিন্তু এরকম অলরেডি বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আছে, নাই কি? জেলা প্রশাসকের কার্যালয়ে নাই কি? বা এরকমই নেই, কোন জেলায় নেই? তাহলে কেন আমি ওই জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যেই এরকম একটা জায়গা করে দিব না? এরকম হতেই পারে যে আপনার কিছু মানুষ আসতে চায়, বিকজ এটা একটা অফিসিয়াল পার্ট, কিন্তু এটার জন্য আলাদা করে
আসবাবপত্র লাগবে, আরেকটা করে গাড়ি লাগবে। আপনার তো জেলা প্রশাসকেরও তো গাড়ি আছে। এখন বলেন তো কোন জেলা প্রশাসকের সাহস আছে সে বলবে আমি এখন ফিল্ডে যাব, আর জেলা প্রশাসক এমপি মহোদয়কে বলবে না স্যার আমি আপনাকে গাড়িটা এখন দিতে পারবো না। ইজ ইট সাউন্ড, মানে এটা কি কোনো স্বাভাবিক কথা হচ্ছে না? হচ্ছে না, কারণ আপনি ব্যুরোক্রেসি জানেন। তো এই পুরো প্রক্রিয়াটা হয়েছে কি, আমি এই দাবি দেওয়া চাওয়ার জন্য সংসদেও যেই এমপিদের আলাপ শুনেছি, আমি সেটার মধ্যেও দুঃখজনক কোনো সততা পাইনি। কেন সততা পারলে পেলেন না? আপনি আমাকে কি, মানে আপনি দেখবেন যে বক্তব্যটা কি হয়েছে, যে আমরা যখন এদিকে ওদিকে যাব আমাদের বসার একটা জায়গা করে দিয়েছেন, এখন একটু যাওয়ার জন্য গাড়ি দেন। গল্পটা তো এভাবেই এসেছিল, তাই না? বুঝলাম না এটার মধ্যে সততা কিভাবে আছে। বসার জন্য জায়গা করেছে, যাওয়ার জন্য গাড়ি দেন। আপনি বলেন আমি একজন এমপি, আমার গাড়ি লাগবে, এটা বলেন। আমি এখন এখানে ওখানে যেতে, একটু আগেই তো আমি আপনাকে বললাম, আপনি জেলা প্রশাসকের প্রত্যেকের গাড়ি নাই ওখানে। আপনি যখন একটা ভিজিটে যাবেন, আপনি নিশ্চয়ই সেই এলাকার জেলা প্রশাসককে জানাবেন যে আমি এখন আজকে যাব অমুক জায়গায়, তো আপনি তো তার গাড়িটাও ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি সেটা করবেন না। কেন করবেন না? কারণ আপনি সদ্য পুষ্পটিত নেতা হলেও ইগো আপনার কিন্তু বয়োজ্যেষ্ঠ নেতাদের থেকেও বেশি। নিশ্চয়ই আপনার কাছে এবং আশরাফ কাছের কাছ থেকে আরও কথা শুনবো, তবে এই ফাঁকে আমরা বরং আমাদের এই আলোচনায় সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারকে যোগ করে নেই। দিলীপ কুমার সরকার আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছে, একই সঙ্গে আশরাফ কায়সার এবং ডক্টর স্নিগ্ধা। আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা বিশেষ করে দিলীপ কুমার সরকার, যাদের হচ্ছে আসলে একটা রাউন্ড টেবিল ছিল রাজধানীতে, সেখানে আসলে এই বিষয়টা সামনে এসেছে। এর আগেও বেশ কিছু গণমাধ্যমে এইটা নিয়ে খবরাখবর এসেছে। আমি বরং একটু সুশাসনের জন্য নাগরিক সুজনের দিলীপ কুমার সরকারের কাছ থেকে বরং একটু জানার চেষ্টা করি যে দিলীপ কুমার আমাকে একটু বলবেন, নিশ্চয় সরকার তো চাইবেই নিশ্চয়ই তৃণমূলে তাদের যেসব কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো যাতে ঠিকভাবে তদারকি হয়, পর্যবেক্ষণ হয় এবং তারা তাদের পরীক্ষিত মানুষকেই সেখানে বসাতে চাইবেন। ফলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে এত আপত্তি, আমি দেখছি আমার দুই যে অতিথি আছেন তাদেরও আপত্তি। আপনার দিক থেকে কেন আপত্তি? আসলে সরকার তো চাইবে এরকম। আমরা জানি যে একটা রাষ্ট্রের কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, সেজন্য যে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা পৃথকীকরণের যে নীতি সেটা অনুসরণ করা হয় এবং মাননীয় সংসদ সদস্যরা, আইনসভার সদস্য, তাদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা এবং স্ট্যান্ডিং কমিটিগুলোর মাধ্যমে এই নির্বাহী বিভাগের উপর বা মন্ত্রণালয়গুলোর উপর নজরদারি করা। স্থানীয় উন্নয়নের দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকারের। অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে উপজেলা পরিষদের উপদেষ্টা করা হয়েছিল মাননীয় সংসদ সদস্যদের, এবং সেই উপজেলা পরিষদের উপদেষ্টা হওয়ার পর তাদের হাতটা শুধু উপজেলা পরিষদেই থাকে নাই, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সেটা পৌঁছে গিয়েছিল এবং ওখানে ত্রিমুখী দ্বন্দ্ব আমরা দেখেছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান বনাম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ওখানে প্রধান নির্বাহী কর্মকর্তা ইউনোদেরকে করা হয়েছিল। একটা ত্রিশঙ্কু অবস্থা সেখানে ছিল, একটা অচল অবস্থা সেখানে ছিল। সেই জন্য দীর্ঘদিন থেকে যারা স্থানীয় সরকার নিয়ে কাজ করেন, যারা উন্নয়ন বিশেষজ্ঞ মানে সমাজ নিয়ে ভাবেন, তাদের একটা দাবি ছিল যে স্থানীয় সরকারকে যেন এমপিদের প্রভাব মুক্ত করা হয়। এবং দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে 11টি সংস্কার কমিশন গঠন করেছিল, তার একটি ছিল স্থানীয় সরকার সংস্কার কমিশন ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে। তা সেখানেও কিন্তু তাদেরও এই বিবেচ্য বিষয় ছিল এটা, যে এমপিরা যাতে এটাকে প্রভাবিত করতে না পারে। কিন্তু এই যে হঠাৎ করেই যে একটা সার্কুলার জারি হলো এবং এমপিদের উপজেলা পরিষদে বসার জায়গা করা হবে, এবং সেটা বিধিবিধান এরকম কিছু না থাকার কারণে নামও দেওয়া হচ্ছে যে পরিদর্শন কক্ষ, মানে বিধানের বাইরে গিয়ে এটা করা হচ্ছে। এর ফলে আমরা মনে করি যে এমপিরা যদি ওখানে বসে, সে শুধুমাত্র উপজেলা পরিষদ, একেবারে উপজেলার সাথে যতগুলো সরকারি যে দপ্তর আছে সেখানেও তারা প্রভাব বিস্তার করবে। এখানে এই শুধু এইটা না, তারা যাওয়া মানে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি যে রাজনৈতিক সেই দলের নেতা কর্মীদের পদচারণায় ওটা প্রকম্পিত থাকবে ওই জায়গাটায়,
স্বাভাবিক কার্যক্রম এরিয়াটাও সেখানে নষ্ট হয়ে যাবে। এবং আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি এটা শুধু সরকারি ত্রিমুখী বিষয় হতে পারে, কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে, দিলীপ কুমার আপনি যদি আমাকে শুনতে পান, তাহলে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এলাকার লোকজনের বা জনগণের, যে এলাকার লোকজনের বা জনগণের ভোট নিয়ে তিনি সংসদে আসবেন, সেই এলাকার লোকজনের উন্নয়ন কর্মকাণ্ড যখন তিনি তদারকি করতে চাইবেন, সেখানে যাইবেন, সেটাকে আপনারা আবার প্রভাব বলছেন কেন? না, এটা তদারকি করার তো মূলত পার্লামেন্ট মেম্বাররা একটা অঞ্চল থেকে নির্বাচিত হন, তারা নিশ্চয়ই সেই এলাকার উন্নয়নের কথা ভাববেন। উন্নয়ন সংক্রান্ত যে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো সেটার সাথে সম্পৃক্ত থাকবেন, সেই এলাকার কথা হয়তো পার্লামেন্টে তুলে ধরবেন। কিন্তু এটার জন্য সুনির্দিষ্টভাবে দায়িত্বই আছে যে লোকাল গভর্নমেন্ট তো আছে, তারপরেও এটা তদারকি, তারপরে উনি যেতে পারেন। কিন্তু এইভাবে যদি একবারে উনি ওনার জন্য নির্দিষ্ট অফিস না থাকলে উনি তদারকি করতে পারবেন না, যেতে পারবেন না, এমনটা তো না। আর ওনার অফিস কক্ষ না থাকলেও উনি ওনার কি যে কোনো, সেটা জেলা প্রশাসক অফিস হোক, উপজেলা পরিষদের অফিস হোক, সবখানে তো যাওয়ার অধিকার তার আছে। কিন্তু এটার জন্য একেবারে নির্দিষ্টভাবে ওই কক্ষ রাখতে হবে কেন? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। আমাদের আবারও মনে হয় যে এইটার করার মধ্য দিয়ে সেই আমরা ওই দিকেই হাঁটছি কিনা। আবারও এই যে আইনের কথা বলা হচ্ছে, যে দাবিগুলো উঠছে, যে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করে জন আকাঙ্ক্ষা পূরণ করে যেন আইন হয়, আবারও ওই বিধানটা ফিরে আসবে কিনা, আবারও এই এমপিরা স্থানীয় সরকারকে প্রভাবিত করবে কিনা। এটা যদি হয় তখন আমরা মনে করি আমাদের দৃষ্টিতে যে ওটা যথেষ্ট শক্তিশালী হবে না স্থানীয় সরকার ব্যবস্থাটা, এবং এটা স্বাধীনভাবে কাজ করবে। দিলীপ কুমার, আপনার কথা স্পষ্ট, আপনি থাকুন আমাদের সাথে। আমি বরং আশরাফ কাছের কাছেও একই প্রশ্ন রাখতে চাই। মানে ধরুন তাকে তো ভোট চাইতে যেতে হবে, তার এলাকায় গিয়ে তো বলতে হবে যে আমাকে ভোট দেন। যেই লোকদের ভোট নিয়ে আপনি এলেন সংসদে, সেই এলাকার লোকজন যখন জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনি আমার এলাকার এই যে উন্নয়ন কর্মকাণ্ডটা হলো আপনি দেখলেন না, তদারকি করলেন না, ফলে যে ঠিকাদার আছে সে যাচ্ছে তাই মানে রাস্তা বানালো, যাচ্ছে তাই মানে ভবন বানালো, এটা দায় কে নেবে তখন? দেখুন, কারো কাছ থেকে ভোট পাওয়া মানে তার উন্নয়ন কর্মকাণ্ডের তদারকির দায়িত্ব করা, এটা কিন্তু এক না। দেখুন, আপনি ভালো অর্থে যখন বলছেন তখন শুনতে কিন্তু বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে একটা মুরব্বী গোছের লোক, উনি দেখবেন কোয়ালিটি ঠিক আছে কিনা এবং জনগণ তার প্রাপ্যটা বুঝে পেল কিনা। গল্পটা তো সম্পূর্ণ ভিন্ন বাস্তবে। উনি ওই কন্ট্রাক্ট থেকে বখরা খান, উনি ওই রাস্তাটি অপ্রয়োজনীয় হলেও তার বাড়ির দিকে নিয়ে যান, উনি ওখানকার যত ধরনের থোক বরাদ্দ আছে তার শেয়ার চান। ফলে ইউএনও, উপজেলা চেয়ারম্যান এবং এমপির মধ্যে একটা কোন্দল শুরু হয়, তাতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। ওই ভোটারটি বলতে বাধ্য হয় যে এই সব ভোটের মাধ্যমে আমি আর যাবই না। এই যে স্থানীয় সরকার বলে যে ব্যাপারটা, সেটি আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। দেখুন, এখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি, আইন প্রণেতার ভূমিকা কি, স্থানীয় সরকারের ভূমিকা কি, সব কিন্তু ওয়েল ডিফাইন্ড। আপনি যখন একের দায়িত্ব আরেকজনের গায়ে চাপিয়ে দিতে চান, সেখান থেকেই সমস্যার শুরু। আপনি বলেন তো যে এমপিরা অতিরিক্ত কষ্ট করে বিভিন্ন উপজেলায় গিয়ে একটি নতুন কক্ষে বসে কোনো রকমের উৎসাহ ছাড়া এই ধরনের দায়িত্ব পালনে আগ্রহী হয়েছে? ধরেন আশরাফ কায়সার কিংবা ডক্টর স্নিগ্ধা যদি এমপি হতো, তাদেরও তো বলতে হতো যে আমার তো জবাবদিহিতার জায়গা আছে, আমি তো ভোট নিয়ে এসেছি, আমি জবাবদিহি করবো কোথায় গিয়ে? জেলা প্রশাসনে তো জবাবদিহির জায়গা নেই। শোনেন, এখানে ইচ্ছা এবং নিয়তের একটি আলোচনা আছে। আপনি আপনার জন্য পার্লামেন্ট ঠিক করা আছে, আপনি পার্লামেন্টে বক্তৃতা দিবেন, আইন প্রণয়ন নিয়ে কথা বলবেন, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে থাকবেন, মন্ত্রণালয়কে জবাবদিহিতার আওতায় আনবেন। কিন্তু আপনি যখন স্থানীয় উন্নয়নের সাথে যুক্ত হন, যখন পার্লামেন্টেও তারা বলেন যে আমার এলাকার কালভার্ট দরকার, ব্রিজ দরকার, নদীবন্দর দরকার, সেটিও আসলে স্থানীয় সরকারের বক্তব্য, সেটি একজন আইন প্রণেতার বক্তব্য না। তখন কি হয়, আইন প্রণেতা আর আইন প্রণেতা থাকেন না, উনি হয়ে যান স্থানীয় উন্নয়নের মুখপাত্র। ওইটার সাথে আবার তার পরবর্তী নির্বাচনের একটা সম্পর্ক তৈরি হয়। ফলে আপনি একজন মেধাবী, সৎ, একনিষ্ঠ মানুষকে সংসদে আর দেখতে পান না। আপনি তাকেই দেখতে পান যার একটা প্রভাব প্রতিপত্তি তৈরি হয়েছে উন্নয়নের সাথে। উন্নয়ন মানে টাকা,
উন্নয়ন মানে দুর্নীতি, উন্নয়ন মানে অব্যবস্থাপনা। কাজে এই জায়গাটিতে আপনি তাকে কেন ঠেলে দিচ্ছেন? তাই বলে উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে নিব? অফকোর্স মুখ ফিরিয়ে নিব না। উন্নয়নের মতো করে যেন চলতে পারে। আমাদের 55 বছরে যথেষ্ট শিক্ষা হয়েছে কোনটা উন্নয়ন আর কোনটা উন্নয়ন না। আবার এবার আপনাকে আমি বলে রাখি, ওই কক্ষের সাথে তাদের দাবি কি উঠেছে? গাড়ি লাগবে, শুল্কমুক্ত গাড়ি তারা পাবেন না, এরকম একটি আইন করেছে বাহবা পাওয়ার জন্য, এবং সবার প্রতিশ্রুতি ছিল। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তাদের 70,000 টাকা মাসে বরাদ্দ আছে গাড়ির জন্য। তিনি একটা রেন্ট কার করে নিতে পারেন না? 70,000 টাকা তো অনেক টাকা, দিনে প্রায় 2,500 টাকা তাদের চলাচলের জন্য। তাছাড়াও তাদের প্রায় 18 রকমের অর্থনৈতিক সুবিধা আছে এমপি হিসাবে, এবং নারী সংসদ সদস্যরা যারা মনোনীত হয়েছেন তারাও একই সুবিধা পাবেন। আপনি একবার ভাবুন। আচ্ছা, তারপরে তারা বলেছেন, গাড়ির ব্যাপারে কিন্তু কেউ দ্বিমত করেনি। এখন সরকার বলছে যে তারা সংসদ সদস্যদের জন্য সরকারি খরচে গাড়ি কেনার একটি চেষ্টা করবে। তাহলে ওই শুল্কমুক্ত গাড়ির সাথে এর পার্থক্য কি থাকলো? আপনি খেয়াল করে দেখবেন, এনসিপি, জামাত, বিএনপি কেউ এই কথার বিরোধিতা করেনি। সবাই বেশ খুশি খুশি মনে এই কথা মেনে নিয়েছেন। তার মানে দিন শেষে রাজনীতি যে একটা সবচেয়ে লাভজনক ব্যবসা, সেই জায়গাটিতে তারা গিয়ে হাজির হচ্ছেন। যে বিনিয়োগটি তারা নির্বাচনের সময় করেছিলেন কিংবা কেউ কেউ প্রতীক কেনার জন্য করেছিলেন, সেটি তারা কয়েকশো গুণে তুলে আনতে চান। আপনাকে একজন এমপির গল্প বলি। ওনার 158 টাইমস সম্পদ বেড়েছিল 5 বছরে। উনি জাতির জন্য কল্যাণকর কাজ করছিলেন। এই সময় অলৌকিকভাবে তার সমস্ত সম্পদ 158 গুণ বেড়ে গেল। উনি একজন মৎস্যজীবী, ট্যাক্স দেন না। উনি শ্বশুর বাড়ির সূত্রে সব সম্পত্তি পেয়েছেন, ধনবান শ্বশুর। উনি স্ত্রীর নামে সম্পত্তিগুলো করেছেন। এইরকম যদি আইন প্রণেতা আপনি পান, তাহলে উন্নয়নের বিরোধিতাও যদি কেউ করে, তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারবেন না। আপনার বা আমার সম্পদ 5 বছরে বড়জোর 5 গুণ বাড়তে পারে যদি আপনি দারুণ কোনো উদ্যোক্তা হন। 158 টাইমস, এগুলো কিন্তু হলফনামায় দেওয়া, এমন না কোনো অনুসন্ধানী সাংবাদিক এটি বের করেছেন। তারা হলফনামায় কি দেন জানেন? 10 ভাগের 1 ভাগ দেন, 5 ভাগের 1 ভাগ দেন। সেখানেও 158 টাইমস তাকে বলতে হয়েছে তার সম্পদ বেড়েছে। এমন অলৌকিক ব্যবসা এই রাজনীতি ছাড়া আর কোথায় আছে পৃথিবীতে? দেখি স্নিগ্ধা বর্ণনাটা কি হয়। ডক্টর স্নিগ্ধা, ধরেন এটা আশরাফ কাছে উল্লেখ করছিলেন যে নানান বিষয়ে আমরা সংসদে বেশ ডিবেট দেখছি। ধরেন গত কয়েকদিন আপনি সংসদে তাকান, বেশ সরগরম। কিন্তু আশরাফ কাছে কিন্তু ইন্টারেস্টিংলি বলছিলেন যে এই প্রসঙ্গটিতে এলে বিএনপি, জামাত, এনসিপি কারো না নেই, সবাই একমত। কেন এত কিছু নিয়ে দ্বিমত হচ্ছে? এই বিষয় নিয়ে নিশ্চয়ই এনসিপি নতুন প্রজন্মের দল, তারাও তো অন্ততপক্ষে বলতে পারে যে লাগবে না, এটা নিয়ে এক ধরনের ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হতে পারে, একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে। এমনি উপজেলাগুলোতে নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যে এমনি একটা দ্বন্দ্ব লেগে থাকে, কে কার অধস্তন। এর মধ্য দিয়ে সংসদ সদস্য ঢুকলেন, আরও তীরমুখী হবে। ফলে এটা কেন কারো মুখ থেকে আসছে না? কারণ কি দেখেন, আমি আপনাকে আগেও বলেছি যে মানে নির্বাচন করার সময় দেখেন, এই যে আশরাফ কায়সারও যে বললেন বা দিলীপ কুমার সরকার তিনিও বলার যে চেষ্টা করলেন, দেখেন আপনি যখন নির্বাচনের জন্য জনগণের কাছে গিয়েছেন, তখন কি আপনি কোনো অফিসে যেয়ে বসেছিলেন? না, কিন্তু ঘরে ঘরে গেছেন। আপনি ঘরে ঘরে তখন গেছেন। কোন জায়গাতে এরকম লিখিত পঠিত আইন আছে যে আপনি একজন এমপি হলে আপনি আর কখনো সেই এলাকাটায় যাবেন না? সেই চায়ের দোকানে আর বসতে পারবেন না, সেই বটগাছের নিচে আপনার যাওয়া নিষেধ। হ্যাঁ, এটা তো কোথাও লেখা নাই। আমরা তো এই ব্যারিয়ারটাই ভাঙতে চাচ্ছিলাম যে আপনি আরো যেন এরকম না হয়, ভোটটা দিয়েছেন আর তারপরে আপনাকে আর 5 বছর পাওয়া যাচ্ছে না, আপনি তো আসবেন, এটাই স্বাভাবিক। আর দেখেন আমাদের দেশে কত স্কুল কালভার্ট, যদি আপনার ওই কোরআন কোড অবকাঠামোগত উন্নয়ন হয়, ভাই ওইটা উদ্বোধন করতে গেলেও তো আপনার এলাকার এমপি যায়, তখনও তো সেখানে জনগণ থাকে, তখনও তো তার সাথে ইন্টারাকশন হয়, জবাবদিহিতার সুযোগ তৈরি হয়। আর এই যে চর্চাটা, আরেকটা কথা বলি, ধরেন আপনি যখন ডিসি অফিসে বা জেলা প্রশাসকের কার্যালয়ে এরকম কোনো ইসেতে বসবেন, আপনি বলেন তো তখন ওই চেয়ারম্যানের ওইখানেও তো আপনার অভিযোগ থাকতে পারে, ওই কার্যালয়ের মানুষের আপনি সেবা পান না, এই অভিযোগটা যে আপনি ওনার সামনে করতে পারবেন নাকি? এইটা আপনার যে জানার কথা ছিল। আপনি তরুণ প্রজন্মের কথা বললেন, এই তরুণ প্রজন্মের সাংসদ খুবই প্রভাবশালী
সাংসদ হাসনাত আব্দুল্লাহ, তিনি নিজেই না বললেন যে এসির বাতাসে বসে সংসদে বসে কখনো এলাকার দুঃখ জানা যায় না, এটা জানা যায় না। আবার তিনিই কেন আবার গাড়ি চালালেন আমি তো ঠিক বুঝতে পারলাম না। আপনি যদি পাবলিক বাসে না উঠেন এলাকার লোকের দুঃখ কেমনে বুঝবেন? বাসে গণপরিবহনের কষ্ট কিভাবে বুঝবেন? ভাঙাচোরা রাস্তার ঝাঁকি কিভাবে বুঝবেন? আপনার এই যে দ্বিচারিতা, প্র্যাকটিসে গন্ডগোল আছে, এটা তো হতাশাজনক। এবং আমি আবার শুনলাম সৎ লোকের শাসন চাই, ন্যায় বিচার, কি যেন আরেকটা যেন কি কথা লাইনটা আছে, যারা ওই দলের অনুসারী তারা আবার বলছেন শিশুদের জন্য হ্যাঁ বলুন। তো এটা একটা বিচিত্র সেলুকাস, যেখানে আপনি বিরোধী দলের এই বিষয়গুলো নিয়ে আলাপ করার কথা ছিল, সেখানে আশরাফ ভাই, আমি অথবা দিলীপ কুমার সরকার অথবা সুজন, আমরা মনে হচ্ছে আমরাই যেন বিরোধী দলের কাজটা করে দিচ্ছি। রাইট, আমি একটু থামাই, এটা বিরতি নেই। বিরতিতে যাওয়ার আগে দিলীপ কুমার সরকারের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। দিলীপ কুমার সরকার, আপনি কি মনে করেন যে ধরেন যে বিষয়টি সামনে এলো, আপনি যদি বিএনপির 31 দফার দিকে একটু খেয়াল করেন, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে ক্ষমতাসীন দলটি যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল, অঙ্গীকার দিয়েছিল এবং যেই দফাগুলোকে তারা সামনে নিয়ে এসেছিল, বা বিএনপি সবসময় বলে যে তাদের 31 দফা একদম দেশ উন্নয়ন বা দেশ বদলের একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে, সেখানকার সাথে কি এক ধরনের সাংঘর্ষিক হয় কিনা সেই বিশ্লেষণ আপনার কাছে শুনবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে, যে খবরটিকে আমরা নির্বাচন করেছিলাম সেই বিষয়ে আবারও যেতে চাই। আমি বরং একটু দিলীপ কুমার সরকার আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো, যে প্রশ্নটি আপনার জন্য রেখে গিয়েছিলাম। আসলে আমি বরং একটু উল্লেখ করি যে বিএনপি তার 31 দফার 20 দফাতে যেটা বলেছে, স্থানীয় সরকার হলো গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র, ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। এতে আসলে বাধাটা কোন জায়গায় হবে? যদি সংসদ সদস্যরা জানো, তাতে তারা তো চাইছেন যে প্রতিষ্ঠানগুলো স্বাধীন হোক, শক্তিশালী হোক এবং ক্ষমতাবান হোক। সেসব প্রতিষ্ঠানগুলো তো নিজস্ব কিছু ক্ষমতা আছে, সেটা প্রয়োগ করতে তাদের সমস্যা কোন জায়গায় হবে? না, এক্ষেত্রে এটা তো আগে থেকেই যেটা আমরা বলছিলাম যে আসলে এমপির হস্তক্ষেপ যখন থাকে তখন দেখা যায় যে ওই প্রতিষ্ঠানটার আর স্বাধীনতা থাকে না, স্বাধীনভাবে তারা তখন কাজ করতে পারে না। এটা অতীত অভিজ্ঞতাও দেখেছি। শুধু তাই না, অতীতে আমরা দেখেছি যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংকটে পড়েছিল উপজেলা পরিষদ, এবং উপজেলা পরিষদে পার্লামেন্ট মেম্বারদের উপদেষ্টা করা হয়েছিল এবং আইনে বলা হয়েছিল যে এই পরিষদ উপদেষ্টার উপদেশ গ্রহণ করিবে, এবং ওই উপজেলা পরিষদের সদস্য ছিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। ফলে একেবারে তাদের হাত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এটা প্রসারিত হয়ে যায়। অর্থাৎ এমপিদের যদি ওখানে থাকে তাদের স্বাধীনতা থাকে না, পাশাপাশি ওখানে দ্বন্দ্বাত্মক একটা পরিস্থিতি আমরা দেখেছিলাম, বিশেষ করে উপজেলায়। কোথাও কোথাও এটা আগেও আমি বলেছি যে উপজেলা চেয়ারম্যানের সাথে এমপির, কোথাও ওটা আইনের কারণেই হয়েছে যে ইউনোর সাথে উপজেলা চেয়ারম্যানের, এবং কোথাও কোথাও দেখা গিয়েছে যে এই যে পার্লামেন্ট মেম্বাররা এই ইউনোর সাথে মানে একত্রিত হয়ে ইয়াকে কোণঠাসা করেছে। আর একই দলের হলেও, আমরা ভিন্ন দলের হলে তো থাকতেই পারে, একই দলের হলেও অনেক সময় দেখেছি যে ওই যে দলের মধ্যে যে বিভাজন থাকে, গ্রুপিং থাকে, সেটারও একটা কেন্দ্রবিন্দু হিসাবে ওখানে কাজ করেছে। সেই জন্য আমরা মনে করি যে আসলে আর পার্লামেন্ট মেম্বাররা তো অনেক ক্ষমতাবান, তাদের মধ্যে অনেকে আবার মন্ত্রিসভায় থাকেন, তাদের পদবিন্যাসের দিক থেকেও তারা অনেক উপরে। তা স্বাভাবিকভাবেই পার্লামেন্ট মেম্বারদের যদি ওখানে প্রভাব থাকে বা আইনগতভাবে হস্তক্ষেপ করার সুযোগ থাকে, অথবা এই ধরনের আইনগতভাবে হস্তক্ষেপ না হলেও
যদি তারা একেবারে উপজেলা প্রশাসনে যদি একটা ওই রকম স্পেস পান বসার, আমার মনে হয় যে এটার একটা নেতিবাচক প্রভাব সেখানে পড়বে। এবং আমরা তো শুধুমাত্র স্বাধীনতার কথা না, এটা কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকারের বৈশিষ্ট্যগুলো কেন্দ্রীয় সরকারের মতো, সেটা ছোট আঙ্গিকে হলেও আমরা সে কারণে চাই যে এটা স্বশাসিত হোক। ওখানে একদিকে যেমন ক্ষমতা থাকে, দায়িত্ব থাকে, কর আরোপ করার ক্ষমতা থাকে, কর আদায়ের বিষয়গুলো থাকে, একটা স্থানীয় সরকারের সব ইয়েগুলোই থাকে, কিন্তু সেটা স্বশাসিত প্রতিষ্ঠান হিসাবে ওইটার তখন গড়ে উঠতে পারে না, আর গড়ে উঠতে পারে না। ঠিক আছে, আপনার মন্তব্য শুনছিলাম, আপনি থাকুন আমাদের সাথে। আমি বরং আরেক দফা আশরাফ কাছে আপনার কাছে আসতে চাই। ওই জন্যই ধরুন আপনি যে মানে আমার বিরতিতে যে কথাগুলো বলছিলাম যে একটা অতীত অভিজ্ঞতা আমাদের মধ্যে তো আছেই, কিন্তু এটাও তো সামনে ছিল যে ধরেন আনোয়ার হোসেন মঞ্জু যখন উচ্চ আদালতে রিট করেছিলেন তখন তো এই বিষয়টি এসেছিল যে তখন একটা জেলা মন্ত্রীর কথা আসছিল, ফলে তিনি তো একদম সরাসরি বলেছিলেন যে তিনি জেলা মন্ত্রীর কারণে তার নির্বাচনী এলাকাগুলোতে উন্নয়নের কাজে কোনো ধরনের কাজ করতে পারেন না, ফলে এক ধরনের রায় এসেছিল। আবারও যখন প্রসঙ্গটি এলো, আমরা কি সবাই মিলে আসলে রাজনীতিবিদরা আসলে খুবই সফট টার্গেট, এই কারণে কি সব দোষ ওদিকেই দেখছি, তাদের দিকটা কি একেবারে লক্ষ্য করছি না? দেখুন, এটি শুনলে রাজনীতিবিদরা অনেক খুশি হবেন, ভাববেন মধ্যরাতে হলেও কেউ একজন তাদের মনের দুঃখ বুঝতে পেরেছেন যে তারা সফট টার্গেট। এই দেশের যতটা অগ্রগতি তার পেছনে রাজনীতিবিদদের অবদান আছে, ভালো কাজ করার ব্যাপারেও অবদান আছে, আবার যতটা ক্ষতি হয়েছে এই দেশের তার সিংহভাগ দায়িত্ব এবং দায় রাজনীতিবিদরা অতি রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে 20 বছর পর পর খাদের কিনারায় নিয়ে গেছে। 2007-এ একবার আমরা দেখেছি, এবার আমরা 24 সালে একবার দেখলাম। সে অতি রাজনীতিটা কি? অতি রাজনীতি হচ্ছে আপনি মুখে বলবেন জনকল্যাণ, আর ওইদিকে আখের গোছাবেন আপনার অর্থবিত্ত, দলকে শক্তিশালী করবেন, প্রশাসনে খুঁজবেন আপনার জেলার লোক কারা আছে, আপনার দলের লোক কারা আছে। এটি কি রাজনীতি? এটি পৃথিবীর আর কোথায় কোথায় আছে বলেন তো? তার মানে হচ্ছে যে আমরা একটা বাংলাদেশ ব্র্যান্ডের রাজনীতি খুঁজে বের করে। আশরাফ কাসারকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সে কি তার বিশ্বস্ত বা চেনা জানা বা দলের বা আশপাশের বা এলাকার লোককে কি দিয়ে তার সাজাবে না আশপাশ? দেখুন, প্রচলিত কনভেনশন তাই, কিন্তু আপনি যদি ভিন্ন ব্যতিক্রম হতে চান আপনাকে যোগ্যতার ভিত্তিতে লোক সিলেক্ট করতে হবে এবং আপনার সাথে তর্ক করতে পারে, আপনার কাজের সমালোচনা করতে পারে, আপনার ভুল ত্রুটি দেখিয়ে দিতে পারে এমন মানুষজনকে আপনি কাছে রাখবেন। শেখ হাসিনা যদি এমন কাউকে কাছে রাখতো তার পতন এত খারাপ হতো না। এই সরকার যদি এমন লোকজনকে তার মন্ত্রিসভায় জায়গা দেয় যারা সমাজের রিফ্লেকশন হবে, যারা আপনার ভুল ত্রুটি ধরিয়ে দিবে, আমি আপনাকে বলে দিতে পারি বিএনপি সরকার দারুণ করবে। সমালোচককে আপনার কাছে রাখতে হবে। শোনেন, এখানে আইন প্রণেতার দায়িত্ব এবং একজন এমপি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? নিচের দিকে গেলে তার অর্থবিত্ত হয়, উপরের দিকে গেলে উনি সুশীল হন। ওনাদের নেশা কিন্তু নিচের দিকে যাওয়ার। উনি এমপি হয়ে গেছেন, দেখুন তারা তো মন্ত্রী হয়েছেন, তারা কেউ কেউ আরো বড় বড় দায়িত্ব পেয়েছেন, বিভিন্ন কর্পোরেশনের দায়িত্বে চলে গেছেন। তারা কেন নিচের দিকে উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে পর্যন্ত যেতে চাচ্ছেন? এর সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। আরো একটা কথা আপনাকে বলি, একই উপজেলায় বা জেলায় বা ইউনিয়নে ভিন্ন মতের মানুষ থাকবে না, ভিন্ন রাজনৈতিক দল থাকবে না। হোয়াট ইফ আপনি যেই দলের এমপি সেই দলের চেয়ারম্যান না উপজেলায়, কোন দল শুরু হলো? এমনকি আপনার দলেরও আমরা তো নির্বাচনের সময় দেখেছি 6 থেকে 9 জন পর্যন্ত একটি আসনে দলের প্রতীক চায়, তাদের সাথে আপনার কনফ্লিক্ট হবে না? এখন যে উপজেলা চেয়ারম্যান তার কি স্বপ্ন নাই এমপি হওয়ার? সে কি করে কোঅপারেট করবে? এইটি আপনার দেখুন, এটি কিন্তু প্রয়োজন ছিল না, এটি আপনি আগ বাড়িয়ে এই কোন্দলটি করছেন যাতে করে উন্নয়নের নামে এক ধরনের লুটপাট করা। আমি ডক্টর সুনীতার কাছে এটা শুনতে চাইবো যে ধরেন কেন সমালোচনা গ্রহণ করা হয় না, বা সমালোচনা করলে তাকে আসলে এক ধরনের সরিয়ে দেওয়া হয়, দূরে রাখা হয়, যেটা আশরাফ কাসরা বলছিলেন। না দেখেন, এখানে যেটা হয়েছে যে আমরা তো রাজনীতিবিদরা তো এই সোসাইটি থেকেই বড় হয়, মানে সামাজিক মূল্যবোধটা তো আমাদের এমবেডেড। তো আমাদের একটা পরিবারের ব্যাপারটা কিরকম দেখবেন, আপনার বাবা মা, আমি জানি না আপনার কয় ভাই বোন, তো যদি 4 ভাই বোন হয় দেখবেন আপনার পরিবার বলবে এই তোর ভাই এটা পারছে তুই পারিস না কেন। আপনি দেখবেন বাবা মা বলে, এবং আপনার মনের মধ্যে তখন একটা ওই ভাইয়ের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়। আপনার বাবা মা কিন্তু এটা বলে না যে দেখো তুমি এই ভুল করছো দেখে তুমি এটাকে বিট করতে পারছো না। তো এই যে
চরিত্রটা, এই চরিত্রটা হচ্ছে যে আমার একটা ডিফেন্স মেকানিজম। মানে আমাকে যখন কোনো সমালোচনা করতে হবে আমি এটাকে ডিফেন্স দিব। সমালোচনা করা অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু রিপেয়ার ইউ। এই যে কালচারাল ক্রিটিক তৈরি না হওয়া, পলিটিক্যাল ক্রিটিক তৈরি না হওয়া, আপনি যেটাকে বুদ্ধিজীবী নামকরণ করেছেন, সেই বুদ্ধিজীবীর মূল কাজ কিন্তু পলিটিক্যাল ক্রিটিক করা। এই ক্রিটিক নেওয়ার কান্ত নাই আপনার, তাদেরও নাই, নতুনদেরও নাই। আপনি দেখবেন ক্রিটিক করছে, ট্রল করছো, তো আরো ভয়াবহ অশনির দিকে আমরা যাচ্ছি, যা ইচ্ছে তাই হচ্ছে। এই যে ক্রিটিকটা নিব না, কারণ সে মনে করছে ক্রিটিক করা মানেই হচ্ছে আপনি আমার থেকে হয়ে যাচ্ছেন, মানে আপনি আমাকে ডিফেম করছেন, এই যে একটা বোধটা, এই বিশ্বাসটা আগে স্থাপন করতে হবে। গভর্নমেন্ট বলেন আর নতুন যারাই বলেন যে আপনি কিছু মানুষকে বিশ্বাস করেন যে সে আপনাকে আপনার ভুলটা ধরিয়ে দেবে, সুতা ধরিয়ে দেবে, এক। আর দুই কথা হচ্ছে জাতি যে কোনো মুহূর্তে কিন্তু খুব অতলে চলে যায়। সেই অতলে যদি আপনি এটা ক্রিটিক না তৈরি করতে পারেন, ফরগেট অ্যাবাউট পলিটিশিয়ান, ওই জাতির হাত কিন্তু এই ক্রিটিকরাই ধরে। ডক্টর স্নেহিত একটু থামাই আপনাকে, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আমার চেষ্টা করব আজ সংসদে যেটা আমরা দেখলাম যে সংবিধান সংশোধনের জন্য যে 17 সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেটি নিয়েও এক ধরনের ডিবেট আমরা লক্ষ্য করেছি। বিএনপি আসলে সংশোধন চাইছে, জামাত সংস্কার চাইছে, এই নিয়েও এক ধরনের তাদের মধ্যে ক্যাওয়াটিক সিচুয়েশন দেখছি, একসাথে অনেক বাদানুবাদ দেখছি। আমরা ফিরে এসে এই প্রসঙ্গটাকেও নিয়ে আসতে চাই আলোচনার মধ্যে, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আসলে এমপিদের তাদের এলাকাতে উপজেলা পরিষদে তাদের যে রুম নিয়ে বা সেখান থেকে তারা যে পরিদর্শন কেন্দ্র হিসেবে যেটাকে বলছিলেন বা পরিদর্শন কক্ষ হিসেবে, সেটার বাইরে গিয়েও আরেকটা বিষয়কে আমি একটু আলোচনায় আনতে চাই। সেই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সংশোধনের জন্য যে 17 সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এবং এটিকে ঘিরে এক ধরনের মতপার্থক্য আমরা লক্ষ্য করছি। বিএনপি এটাকে আসলে সংশোধনের দিকে নিয়ে যাচ্ছে, জামাত এটাকে আসলে সংস্কারের কথা বলছে। আমরা বরং চেষ্টা করি যে তারা যে বক্তব্যটা দিয়েছেন সংসদের মধ্যে, সেই বক্তব্যটা আসলে কি সেটা শুনি, তারপরে সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব। যদি সময় থাকে আরও আমরা অন্য বিষয়ে যাব। প্রস্তাবনারা দিয়েছেন যে এই বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি, এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। আমরা শুনছিলাম আশরাফ কায়সার, এই বিষয়টা একটু পরিষ্কার হতে চাই যে আসলে পার্থক্যটা হচ্ছে কোন জায়গায়, মানে দুজন দু জায়গায়, একজন সংশোধন আর একজন সংস্কার, পার্থক্যটা আসলে কোন জায়গায় হচ্ছে? প্রথমত আমি সাধুবাদ জানাই কমিটি গঠনকে, উদ্যোগটাকে। এটি আরো মানে 2 মাস আগেও বা 1.5 মাস আগেও করা যেত, তাহলে পার্লামেন্টে আপনি যে বিতর্কগুলো করেছেন, যে ভিন্নমত তৈরি হয়েছে, এগুলো হতো না। আসলে এটি একটি কক্ষে বসে কমিটির সদস্যরা আলাপ করে জাতিকে বা দেশবাসীকে জানাতে পারতেন যে আমরা এই জায়গাগুলোতে একমত হয়েছে, এই জায়গাগুলোতে দ্বিমত রয়েছে। দেখুন, মানুষ জীবন দিয়েছে রাষ্ট্রের সংস্কারের জন্য, মানুষ জীবন দিয়েছে সংবিধানের সংস্কারের জন্য, কাজেই আপনি তাকে কি দিলেন? এখন পরিভাষাগত একটি বিতর্ক আছে, সংস্কার এবং সংশোধন। ধরুন আমরা এই রুমে বসেছি, আমরা ইন্টেরিয়র চেঞ্জ করতে পারবো, কিন্তু হোয়াট ইফ আপনার প্রয়োজন যদি হয় এক্সটেরিয়র, তখন তো আপনি এর ভিতরে বসে করতে পারছেন না। বিএনপি বারবার বলছে সংবিধানের ভেতরে থেকে তারা সব কাজ করতে চায়, আর জামাত বা এনসিপি বা 24 সালের যে স্পিরিট, সেটা হচ্ছে সংবিধানটাকেই তো আমি সংস্কার করতে চাই। কাজে ভেতরে থেকে কি করে হবে? ধরুন আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, এটা তো আমাদের সংবিধানে নাই, বলে আপনাকে জুড়ে দিতে হবে, তার মানে এটা সংস্কারের ব্যাপার। ধরুন আপনি 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলবেন, ধরুন আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য ড্র করবেন, এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ প্রক্রিয়া কি হবে, এই পুরো ডিসকাশনটাকে আপনাকে খোলা মনে বাইরে থেকে করে সংবিধানে সংযুক্ত করতে হবে। এটি কিন্তু ওই যে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে যে 8 মাস ঐকমত্য কমিশনের মিটিং হয়েছে, তার সেখানে নোট অফ ডিসেন্ট সহ দলগুলো এইরকম একটি আউটলাইনের ব্যাপারেই একমত হয়েছে। এখন মানুষের মধ্যে হতাশার জন্ম হয়েছে যে 2 বছর চলল প্রফেসর ইউনূসের সময় প্রায়,
এবং 8 মাস চললো ঐক্যমত্য কমিশন, 2 মাস হয়ে গেল এই সরকারের, সংশোধন আর হয় না, সংস্কার আর হয় না, এবং অবস্থা যা দেখে মনে হচ্ছে যে আগামী 5 বছরও এটি কন্টিনিউ করতে পারে। ডক্টর স্নিগ্ধা, আপনি কি মনে করেন যে আসলে এই বিষয়টিতে গিয়েই আসলে সামনের দিনের সংকট অপেক্ষা করছে, অথবা আপনি কি বুঝতে পারছেন যে আসলে পার্থক্যটা আসলে কোন জায়গায় হচ্ছে? না, আমার কাছে না ওই ভিক্টর টার্নারের একটা কনসেপ্ট আছে, সোশ্যাল ড্রামা, বুঝছেন? মাঝে মাঝে হয় কি পলিটিক্যাল ড্রামাও হয়। আমার কাছে এই পুরো ব্যাপারটাকে মনে হচ্ছে যে আপনি আগেই কিন্তু সর্টিং করতে পারতেন। এই যে আপনি দেখেন গত বেশ কিছু সময় ধরে আমাদের পুরো আলাপটা কিসেতে যাচ্ছে, সংস্কার নিয়ে, এই সনদ চাচ্ছে না, এটা নিয়ে কিন্তু সংসদে দ্বন্দ্ব হচ্ছে। ওয়ারেজ সংসদে কিন্তু আলাপ করার জন্য অগণিত নাগরিক ইস্যু আছে, সামাজিক সমস্যা আছে। তাই এই যে পুরো ইটা যে দেয়া হচ্ছে না, এটা কিন্তু সমস্যার করে মানে সমাধান করে আপনি কিন্তু যেতে পারতেন। কারণ এখানে অ্যামেন্ডমেন্ট দেয়া ব্যাপার যে আলাপটা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট নিয়ে আপনি কি দেখেছেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধর অ্যামেন্ডমেন্টটা পাশ করে নিল তখন কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা হয়েছে? হয়নি তো, তাই না? কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধের জন্য যখন বললো যে আইনও এটার সাথে যুক্ত করা হবে এখন থেকে, এই বিষয় নিয়ে তাদের কোনো আপত্তি ছিল বা কোনো বক্তব্য ছিল না তো? তার মানে আপনারা যেটা চেয়েছেন সেটা তো তারা করেছে। কি নিয়ে তাদের আপত্তি হয়েছে? আপত্তি তো ওই 4টা নিয়ে, যেটা নিয়ে গণভোট বা ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে কি বিএনপি কখনো বলেছিল যে এটা আমরা মানে এইটা আমরা মানবো না বা মানবো, এরকম আলাপ তো ছিল না। এইটা ওই সংসদের মধ্যে গেল কেন, সেটাও একটা প্রশ্ন, এটাও কিন্তু একটা প্রশ্ন। এবং এটা নিয়ে আপনার অনেক ধরনের বিতর্ক আছে, ডিবেট আছে। বাণিজ্য চুক্তির আলাপ তো সংসদে ওঠে নেই, আপনি খেয়াল করে দেখেন। না, উঠেছে, রুবিন ফারহানা তুলেছেন, কিন্তু সেটা কি বলেছে যে সেটা ওইভাবে আসতে হবে না, এটা অন্যভাবে আসবে। আপনি দেখেন বাণিজ্য চুক্তি যেটা কিন্তু আপনার পুরা আমাদের ইকোনমি, আমাদের সিস্টেম, আমাদের সবকিছুকে কিন্তু এফেক্ট করবে। বাণিজ্য চুক্তিতে আপনি ভাবতে পারেন 14টা বোয়িং বিমান কিনতে হবে, আপনি ভাবতে পারেন আমরা বাধ্য ওখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অস্ত্র কিনতে, আপনি ভাবতে পারেন যদি আমেরিকার সাথে আপনার রাশিয়া বা ইরানের সম্পর্ক নষ্ট হয়, ওই চুক্তি অনুযায়ী আমি বাধ্য ইরানের সাথে আমার সম্পর্ক। আপনি যখন বাণিজ্য চুক্তির কথা বলছেন বা এই যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে, রুবিন ফারহানা সংসদে কথা বলেছেন। আমরা চেষ্টা করি যদি আমাদের সাথে আমাদের প্রতিনিধি দল পারে তাহলে আমরা নিশ্চয়ই বাইটটা শুনি, শর্টটা শুনি। রুবিন ফারহানা বলেছেন, তাহলে সে কথাটা বললেও, কারণ উনি বলছেন যে চুক্তিটা হয়েছে সেটা সামনে আসা দরকার। আমরা চেষ্টা করি যে রুবিন ফারহানা যদি সেই বক্তব্যটা আমার চালাইতে, যদি রুবিন ফারহানা সেই বক্তব্যটা শুনি তাহলে বরং আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। রুবিন ফারহানা বক্তব্যটা ওকে, আমরা বরং একটু পরে আসি। আমি বরং আপনাদের বলি যে রুবিন ফারহানা যেভাবে চাইছেন যে এই চুক্তিটা সামনে আসুক, জনসম্মুখে আসুক, কিন্তু ধরেন একটা ক্লাসিফাইড চুক্তি, সেটাও তো একটা বিষয় আছে। শেখ হাসিনার শাসনামলে আমাদের অনেক অভিযোগের মধ্যে একটি অভিযোগ ছিল চুক্তিগুলো গোপন রাখা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট থেকে আমি বাংলাদেশের একটি চুক্তি সম্পর্কে জানতে পেরেছিলাম। ভাবুন আপনি, আমি বাংলাদেশের নাগরিক, আমার প্রধানমন্ত্রী, আমার যে উপদেষ্টারা ছিল, ফরেন অ্যাফেয়ার্সের মন্ত্রী ছিলেন, তারা এগুলো প্রকাশ করতেন না। এক ধরনের দাসকোটার ভেতরে বাংলাদেশ ঢুকে গেছিল, রাইট? আচ্ছা, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হলো, সেটিকে আপনার পার্লামেন্টে উপস্থাপন করা, জনসম্মুখে প্রকাশ করা খুবই জরুরি। আপনি যেটি বলছেন যে কোনো যদি ক্লজ থাকে যেটা কনফিডেন্সিয়াল, সেটা সব চুক্তিতেই থাকতে পারে। আমাদের যে কমার্শিয়াল চুক্তি করি প্রাইভেট কোম্পানির, সেখানেও তো থাকে। সেটিকে আপনি জনঘনিষ্ঠ বা জনস্বার্থে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না ওইভাবে বলে আপনি মোটা দাগে তো চুক্তিগুলো বলতে হবে। দেখুন, আজকে ভুরুঙ্গামারির একজন চাষি মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির সাথে জড়িত। আজকে আগামীকাল বা আজকে যখন আমরা কথা বলছি, আজকেই 14টা বোয়িং কেনার চুক্তি হচ্ছে, খেয়াল করে দেখুন। এবং আপনি যে তেল কিনবেন কোত্থেকে, আপনি তৃতীয় কোনো দেশ থেকে পণ্য আমদানি করবেন বা রপ্তানি করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে করতে হবে। সেই দেশ যার প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প, যিনি সকালে একরকম, বিকেলে একরকম, রাতে একরকম, একই বিষয়। দেখুন, আমি বাংলাদেশপন্থী মানুষ, আমি বাংলাদেশকে ভালোবাসি, এই দেশের স্বার্থ দেখতে চাই। আমার জন্যই তো আপনি চুক্তিটা করেছেন, তো আমাকে দেখান। একটা ছোট অ্যাড করবো, শুধু অ্যাড অন। এই যে আশা ভাই বললেন, আপনার মনে আছে 2 দিন আগে এটা নিয়ে খুব ট্রল হলো, সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাইলো, আমরা কি এটা কিনতে পারি? এটাও কিন্তু ওই চুক্তির রিফ্লেকশন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রুবিন ফারহানা পয়েন্টিং আউট করেছে, সেটা হচ্ছে অনলি 60 ডেজের মধ্যে কিন্তু এই চুক্তি বাতিল করার ক্ষমতা নির্বাচিত সরকারের আছে। যেটা যদি সংসদে না আসে তাহলে কিন্তু আমরা এটা ক্যারি করতে পারি। তাহলে আমি এটা বিরতির পর ফিরে এসে চেষ্টা করব পশ্চিমবঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে, যদি সময় পাই। তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর।
আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে ডক্টর স্নিগ্ধা, যেখানে থামিয়েছিলাম আসলে বিতর্কটি আসলে অবসান তো দরকার নিশ্চয়ই, আর আমরা জনগণ হিসেবে কি আমাদের জানার অধিকার নেই? না দেখেন, আমি একটা কথা বলি, চুক্তির ক্ষেত্রে কিন্তু মানে নন ডিসক্লোজার একটা ব্যাপার থাকে, কিন্তু এখন তো আপনার, এবং ওই সময় কিন্তু আমরা বারংবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি যে এত তাড়াহুড়া করার কোনো কারণ নেই, এটা নির্বাচিত গভর্নমেন্টের কাছে ছাড়েন। কিন্তু এর ভুক্তভোগী তো এই সরকারকে সবচেয়ে বেশি বহন কিন্তু করতে খলিলুর হবে। রহমান তো স্পষ্ট করেছিলেন যে এটা 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 দুটি দলের দ্বিপাক্ষীয় চুক্তি, এবং আপনার বাণিজ্য মন্ত্রী দুটি দলের যে জানা ছিল না তা তো না। না না, দুটি দলের জানা ছিল না তো এটা হতেই পারে না, দুটি দলের জানা ছিল না বা নাও হতে পারে না, এটাও একটা সত্য কথা। কারণ এখানে যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই তো তখন এই চুক্তির একটা অংশ ছিলেন, রাইট? আবার অন দ্য কন্ট্রারি যারা বিরোধী দল আছে তারাও কিন্তু এখানে এটার অংশই ছিলেন। তাহলে এই চুক্তির বিষয়টা আলাপে আসছে না। এখানে সবচেয়ে বড় সংকট কি হচ্ছে, এখানে আবার ওই যে আপনার ইগোতে চাই, বিষয়টা ইগোর না, বিষয়টা হচ্ছে এই যে আমি আপনাকে বললাম যে এই দলটি দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে কোথা থেকে কি আনবে সেজন্য যে অনুমতি চাচ্ছে, তখন সবাই যে তাকে নিয়ে হাসাহাসি করলো, সামনে কিন্তু আরো ভয়াবহ পরিণতি আসবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তিনি এমন এহেন কাজ করে, উনি বুঝেন না একটা দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে, কালকে উনি এরকম একটা কাজ করবেন এবং সেই সকল কমেডি সার্কাসের পার্ট হতে হবে আমাদেরকে, আমাদের এখান থেকে তুলে নিয়ে যাবেন, হতেই পারে। তখন উনি আবারও বলবেন, হয় চুপ থাকবেন নাহলে অনুমতি চাবেন। তাহলে এটা তো চুক্তির কারণে কারিশমা হচ্ছে, এইটা কিন্তু এই সরকারকেও একটা বিপদগ্রস্ত করবে, আর জাতি হিসেবে আমাদেরকে কিন্তু ভয়াবহ বিপদগ্রস্ত করবে। আমরা কিন্তু বাধ্য হয়ে যাব মার্কিন এদের বাণিজ্য, এদের সবকিছু প্রশাসনের একটা জায়গা হওয়ার জন্য। রাইট। আমি একটু আশরাফ কাছের কাছে শুনতে চাই। আমরা তো একসময় খুবই আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতাম যে তারা অনেক কিছুই গোপনে গোপনে করে, ক্লাসিফাইড বলে প্রকাশ করে না। পার্থক্য কিছু দেখেন? একদম পার্থক্য দেখছি না। আমি বলি আপনাকে, আওয়ামী লীগ তো ভোট চুরি করে ক্ষমতায় থাকতো, তার তো ম্যান্ডেট ছিল না, ফলে তার কিন্তু একটা দুর্বলতা ছিল। অন্তর্বর্তী সরকার কিন্তু বিদেশি দেশি ডাবল পাসপোর্টের কিছু অদ্ভুত লোক করেছিল, তারা কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই সম্পর্কটি করতে চেয়েছে, তারা চুক্তিটি করেছে। বিএনপি সরকার 2/3 মেজরিটি পাওয়া একটা জননন্দিত সরকার, ম্যান্ডেট রয়েছে প্রচণ্ড। আপনি তো বলতেই পারতেন যে এটি আমরা রিভিউ না করলে আমাকে যারা ভোট দিয়েছে তারা আসলে আমার ব্যাপারে আহত হবেন। এই সুযোগটি মালয়েশিয়া নিল, মালয়েশিয়া কিন্তু চুক্তিটি বাতিল করে দিল। আপনি জনস্বার্থে এটিকে প্রকাশ করা, কিছু না মনে করেন আশরাফ কাছে, যদি কিছু না মনে করেন, আমাকে আমাদের প্রযোজক দল বারবার অনুরোধ করছে একেবারে সময় আমি শুধু বলবো চুক্তিটি প্রকাশ করা হোক যতটুকু সম্ভব, আমরা যেন বুঝতে পারি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের। রাইট, অসংখ্য ধন্যবাদ। আর অনেক কিছু জানার আগ্রহ ছিল, আমাকে একেবারেই শেষ করতে হচ্ছে। আজ এই পর্যন্তই, বিরতি নিচ্ছি, কাল আবারও দেখা হবে। শেষ করছি আজকের মতো।